ঠিক রাত 12টার সময় বন্ধুর বাড়ি থেকে তার পার্টি অ্যাটেন্ড করে হালকা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যখন আমার বন্ধুরা আমাকে চার মাথার মোড়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা চলে যায়, ওখান থেকে হেঁটে যখন আমি বাড়ি আসছি বারবার বারবার আমার মাথায় অদৃশ্য কিছু যেন মেরে চলে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজকে তোমাদের ভালোবাসায় বড় মায়ের আশীর্বাদে আমাদের এই চ্যানেলটি 60K-তে হিট করেছে। আজকে আমরা 60,000 পরিবার নিয়ে ঘটনা শুনব। সবাইকে বলবো অনেক 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 ভালোবাসা। একটা করে প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে থেকো। আজকে 3টে স্পেশাল তোমাদের জন্য ঘটনা এনেছি। 3টে ঘটনাই আজকে না তোমাদের শুধু ভাবাবে। ঘটনাগুলো অপেক্ষা করে তোমাদের জন্য গচ্ছিত রেখেছিলাম যে আমাদের যখন 60K হবে সেই দিন এই ঘটনাগুলো তোমাদের সামনে রিভিল করব। তাহলে চলো আর কথা বলে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। প্রথম ঘটনাটি সৌরভ আমাকে পাঠায়, সৌরভ সাউ। সৌরভ বলে, দিদি আমি কলকাতায় একটি জায়গায় থাকি, জায়গাটা আমি হাইট রাখবো, লোকেশনটা। সৌরভ বলে, আমার সেদিন এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল। অফিস কিন্তু আমরা কেউ মিস করিনি, সবাই কিন্তু অফিস যে যার মতো করেছি। অফিস করে আমরা সবাই সে বন্ধুর বাড়িতে যাই। সবাই বলতে হাতে গোনা 10 থেকে 12 জন, ক্লোজ, খুব ক্লোজ। একটা অফিসে তো প্রচুর প্রচুর মানে কলিগ থাকে, সবাইকে তো বলা যায় না। তো আমরা 10-12 জন খুব ক্লোজ। আমরা যাই, ওখানে যেতে ওর বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা, মানে সেই দারুণ ব্যাপার। ওর বাড়ির পরিবারও ছিল। অনেকটা রাত হতে আমি বললাম আমার সেই যার বার্থডে বয়কে বললাম যে, ভাই এই রাতের বেলা এখন কিন্তু আমি কোনো ক্যাব ট্যাব করবো না, ঠিক আছে? বর্ষাকাল, এমনিতেই বৃষ্টি পড়ছে, আর বারবার করে কলকাতায় ক্যাব পাওয়া না প্রচণ্ড হেডেক, কারণ বারবার করে শুধু ক্যান্সেল করতে থাকে। তাই জন্য তোর গাড়িটা ভাই গ্যারেজ থেকে বের কর, আমাকে তুই আমাদের চার মাথার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে আসবি। ওখান থেকে পায়ে হেঁটে আমি চলে যাব, 20-25 মিনিট আমার বাড়ি লাগে যেতে। বন্ধু বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধু আর বন্ধুর ভাই, তারা দুজন আমাকে নিয়ে আসলো চার মাথার মোড়ে, আমাকে ড্রপ করলো, করে তারা গুড নাইট ভাই, কালকে দেখা হবে বলে বেরিয়ে চলে যায়। তো আমিও গাড়ি থেকে যখন নামি, আমার সাথে যে সাইড ব্যাগটা থাকে সেটা পিঠে নিয়ে নিয়ে আমি আমার মতো চলছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। রাত তখন 12টা 5 কি 12টা 6 হবে, তবে 12টা বেজে গেছে। বারবার করে না আমার মাথার মধ্যে মনে হচ্ছে যেন কেউ এসে মারছে। আমি ভাবছি কী ব্যাপার, চারপাশে গাছগাছালি আছে, রাস্তার ফাঁকা রাস্তা, হতে পারে অনেক সময় রাতের অন্ধকারে নিশাচর যে পাখিগুলো সেগুলো তো ওড়ে, হয়তো সেরকমই কিছু যেতে গিয়ে হয়তো আমার মাথায় লেগেছে। আমি আবারও উপর দিকে তাকালাম, উপর দিকে তাকিয়ে আমি দেখলাম না, কোনো তো পাখি নেই। কিছুক্ষণ বেশ দাঁড়ালাম, দাঁড়িয়ে উপর দিকে তাকিয়ে রয়েছি। পাখি যদি আবার উঠতে উঠতে আসে দেখতে তো পারবো, কিন্তু কোনো পাখি আমার তো চোখে পড়ছে না। ফাঁকা রাস্তা, কেউ নেই, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। রাস্তায় জায়গায় জায়গায় কোথাও কোথাও জল জমেছে। ওই বৃষ্টি আর ভেজা গাছে যখন লাইটের আলোটা পড়েছে, যেন আলোটা ওখানেই যেন ঝাপসা হয়ে বৃষ্টির মধ্যে কোথাও যেন অস্পষ্ট হয়ে গেছে। আমি তাও নিজের মতো চলছি। হঠাৎ বুঝতে পারলাম না, একটা বিকট চিৎকার, ঠিক মনে হলো আমার পেছন দিয়ে, আমার মাথার ওপর দিয়ে কিছু একটা চলে গেল। খুব ভয় পাই। তারপর হনুমানজির নাম স্মরণ করতে করতে আমি বাড়ি ফিরে আসি। আমার সাথে কিন্তু কিচ্ছু হয়নি, আমি বাড়ি চলে আসি। সৌরভ ভাই বলে, ম্যাডাম যখন ঘটনাটা ঘটে তখন আমার 32 বছর বয়স।
32 বছরের একটা ছেলে আমি, আমার বিয়ে এসব কিছু হয়নি, তখন আমি রিলেশনশিপে আছি। আমি এসেই আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করলাম ওই রাতেই। আমি বললাম, জানো, মা বাবা তো শুয়ে পড়েছেন, মায়ের সাথে দুটো কথা বলে খেতে এসছি বন্ধুর বাড়ি দিয়ে, শুয়ে পড়ি চেঞ্জ করে। আমার গার্লফ্রেন্ডকে ফোনটা করতে ও বলে, কি ব্যাপার, কতবার ফোন করেছি, ফোনটা তুমি রিসিভ করোনি, খুব রাগ হয়েছে। আমি বললাম, আসলে বুঝতে পারছো না, বন্ধুর নামটাও আমি এখানে নিচ্ছি না, বন্ধুর নাম করে আমি বললাম যে আমি তো, জানো না, ওর আজকে বার্থডে ছিল, আজকে ওর বাড়িতে গেছিলাম, হেভি খাওয়া দাওয়া হয়েছে। ওহ, কাকিমা যা চিকেন চাপটা করেছিল না, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ডেভিল ছিল সাথে, আইসক্রিম, হেভি খেয়েছি। তো আমার গার্লফ্রেন্ড আমাকে বলল, আর কিছু খাওনি তো? যেটা সাধারণত বউ বলো গার্লফ্রেন্ড বলো একটু কেয়ার থাকলে পারে এগুলো জিজ্ঞেস করে, জানে একটু খাবে তাও জিজ্ঞেস করে। আমি বললাম ভয়তে না না, ও আবার রাতে রাগারাগি যদি করে। আমি বললাম, না একদম না, তুমি জানো না, কিন্তু আমি হালকা খেয়েছিলাম। তো ও বললো, তাহলে শুয়ে পড়ো, কালকে তো তোমার অফিস আছে। তখন আমি বললাম, দেখো, তোমাকে একটা কথা বলবো। আজকাল একটা অদ্ভুত জিনিস ঘটেছে জানো, রাস্তা দিয়ে আসার সময় ওরা তো আমাকে চার মাথার মোড়ে নামিয়ে গেছিলো, চলে গেল। ও আর ওর ভাই এসেছিল, বন্ধুর কথা বলি। আমি যখন আসছি বারবার করে যেন মাথার মধ্যে কেউ এসে মারছে। আমি ভাবলাম হয়তো চামচিকি এইসব কিছু হবে, রাতের বেলা তো ওড়ে ওরা, তো বৃষ্টিতে বেরোতে পারে জানো। কিন্তু আমি কিছু দেখিনি। তারপর না একটা বিকট চিৎকার, জানো, আমাদের এই রাস্তাটা এমনিতেই ভালো না, মানে ওই রাস্তাটায় আগে অনেক ডেড বডি এসব পাওয়া টাওয়া যেত। ওই দিকটা একটু আগে ফাঁকা ছিল, যখন অনেক মার্ডার টার্ডারও হয়েছে, অন্যত্র কোনো জায়গায় মার্ডার করে ওখানে ফেলে দিয়ে গেছে খুন টুন করে, এইসব হতো আগে। তো জায়গাটা হয়তো ভালো না, অনেকের মুখেও তো শুনেছি। তো জানো, এরকম হয়েছে আমার সাথে। আমার গার্লফ্রেন্ড আমাকে বললো, ওসব কিছু না, আমি জানি তুমি হালকা হলেও কিছু নেশা করেছো, যার কারণে তোমার সাথে এইসব হচ্ছে। ওসব কিচ্ছু না, তুমি সোজা বাড়ি যাও, ঠিক আছে? তুমি সোজা, এখন রাত হয়েছে, চুপচাপ শুয়ে পড়ো, সকালে কথা হবে, গুড মর্নিং। সকালবেলা কথা হবে, গুড নাইট বলে ও ফোনটা কিন্তু ডিসকানেক্ট করে। আমি শুয়ে পড়ি। সকালবেলা অবাক হয়ে গেলাম, ঘুম থেকে উঠেই মা দেখি চিৎকার চেঁচামেচি করছে। তখন আমি উঠিনি। আমি মাকে বললাম, কি হলো বলো তো, এত চিৎকার করছো কেন? মা আমাকে বলল, তাড়াতাড়ি ওঠ, ওঠ সৌরভ, উঠে দেখ, তোর বালিশটা দেখ। আমি অবাক হয়ে গেলাম, আমার বালিশের মধ্যে এরকম গোছা গোছা চুল, আমারই মাথার চুল, গোছা গোছা চুল, হাত দিয়ে টানলে কিন্তু উঠছে না, হাত দিয়ে যদি টানি চুল উঠছে না, কিন্তু গোছা গোছা চুল, সেগুলো বিছানায় আর বালিশের মধ্যে একদম ল্যাপটা লেপটি হয়ে রয়েছে। আমি তো ভয় পেয়ে গেলাম। একটা ছেলে বলো মেয়ে, চুল পড়ে আছে, ওরম থেকে ভয় লাগবেই। আমি বললাম, এ কি, আমার এত চুল কোথা থেকে উঠলে, এগুলো আমার চুল? তখন আমার মা বলল, না, পাশের বাড়ির অন্য কারো চুল আমি এনে রেখে দিয়েছি, ওর কি হয়েছে রে, চুল উঠছে কেন তোর? মা তো চিন্তায় পড়ে গেল। সেদিন মা আমাকে বলল, আজকে কিন্তু তুই অফিস যাবি না, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি কিন্তু পুরো সুস্থ, কোনো রকম কিন্তু আমার সাথে কোনো ভয় বা অন্য কিছু, কোনো ফিলিংস কিছু হচ্ছে না। মায়ের সাথে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কিছু ট্রিটমেন্ট দিল, কিছু রিপোর্ট করতে দিল, পরের দিন করলাম, করে জমা দিলাম, সব কিছু দেখালাম। ডক্টর কোনো কিছু খুঁজেই পেল না। বলল, খাওয়া দাওয়া ঠিক করো, বেশি করে জল খাও, অফিসে যাও ঠিক মতো জল খাও না, রাতে ঠিক মতো ঘুম হয় না, এসব বললো। এই নিয়ে বাড়িতে মা শুনে আরও এক অশান্তি, আর এক অশান্তি। এই তো গেল এতটা পর্যন্ত আমার জীবনের একটা অধ্যায়। এরপর আস্তে 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 প্রতি রাতে, দুপুরবেলা হতো না, হাত দিয়ে এরম টানলে চুল উঠতো না, কিন্তু প্রতিদিন রাতে আমার চুল এমনি থেকে উঠে পড়ে থাকতো। যখন আমি সকালবেলা উঠতাম, তখন আমি দেখতাম প্রত্যেক দিন আমার গোছা গোছা চুল। সৌরভ ভাই বলে, দিদি, সেই চুল উঠতে উঠতে আজ আমার মাথায় গুনে গুনে হয়তো 20-25টা চুল আছে। একটা মানুষ
একদিনে যদি কোনো পেটের সমস্যা হয়, আমরা জানি পেটের অনেক সমস্যা রোগ হলে চুল ওঠে, হেয়ার ফল হয়, কিন্তু একটা রাতে এমন কি হলো যে এত হেয়ার ফল হলো? প্রায় এরকম করে 1.5-2 মাস পুরো ভেঙে পড়ি, পুরো আমি ভেঙে পড়লাম, মাথার চুল উঠে যাচ্ছে। সবাই তখন অফিসে আমার কলিগরা, ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, তারা আমাকে আজে বাজে কথা বলছে, র্যাগিং করছে, আমার চুল নিয়ে আর কি ঠাট্টা করছে। সিরিয়াস, আমি পুরো ভেঙে যাই, পুরো ভেঙে যাই। একটা সময় 1-1.5 মাস পর অফিস যাওয়া বন্ধ করে দিলাম, ভাবলাম চাকরিই করব না, কারণ আমার নিজের তো নিজেরই খারাপ লাগছে। আমার মাসি একদিন বাড়িতে আসলো, মাসির বাড়ি হচ্ছে লুধিয়ানা। আমার মাসি নন বেঙ্গলি একজনকে বিয়ে করেন। তো আমার মাসি যখন আসলো, আমাকে দেখে আমার মাসি অবাক, বলছে বেটা তু তেরা হাল ক্যা হে, ক্যা হুয়া? মাসি ওখানে নন বেঙ্গলি কথাই বলে। তখন আমি আমার মাসিকে বললাম, মুঝে মালুম নেই, ऐसा ऐसा एक रात को हुआ था, एक फ्रेंड के साथ उसका घर में थे हम लोग, बर्थडे पार्टी, সব কিছু বললাম। তো আমার মাসি তখন বলল মাকে যে দিদি, তুই ওকে কোনো ভালো জায়গায় কোনো ওঝা টোঝাকে দেখা, তুই ডাক্তারই তো করেছিস, ডাক্তার তো কিছু ধরতে পারিনি। যখন ডাক্তার ফেল হয়ে যায়, যখন ডাক্তার পারে না, তখন আমাদের কিন্তু কোনো রকম কোনো কুসংস্কার হলেও, আমরা এত শিক্ষিত, এত সমাজ আমাদের উন্নত, তবু আমাদের কিন্তু দেখাতে হয়, তো ওকে নিয়ে গিয়ে কোথাও দেখা। আমার মাসি আমাকে সাথে করে, আমার মাকে সাথে করে নিয়ে আমাদের কলকাতায় একজনের কাছে নিয়ে যায়। উনি একজন তন্ত্র সাধনা করেন, তান্ত্রিক, হিন্দু ধর্মেরই। যখন ওনার কাছে নিয়ে যায়, উনি তখন বললেন যে এর যে মাথায় চুল উঠে গেছে বা যাচ্ছে, এটা কোনো ওর ইন্টারনাল কোনো প্রবলেম না, পেটের কোনো সমস্যার জন্য না, যেটা হয়েছে সেটা কোনো খারাপ অদৃশ্য পেট সে দৃষ্টি দিয়েছে, কোনো খারাপ অদৃশ্য পেটের জন্য আজকে ওর এরকম হচ্ছে। এই কথাটা আমার বাড়ির লোক কেউ বিশ্বাস করতে রাজি না, এটা হতেই পারে না, এটা কি করে সম্ভব? আমাকে বলছে তুই রাতে ভয় পাস? আমি বললাম না, সত্যি আমি ভয় পাই না, আমি তো ঘুমিয়ে পড়ি, অফিস থেকে এসে আমি কিছু ফিলই করি না। আমার প্রত্যেক দিন যে ঘুমানোর একটা নিয়ম, আমি ওই সময় ঘুমাই, আমার তো এইসব কিছু ব্যাপার নেই। আমি বললাম না, আমার সাথে কোনো রকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু সেই যে চুল ওটা শুরু হলো, সেই চুল আমার আজ পর্যন্ত আর পুনরায় হয়নি। ভাই ফটো দিয়েছিল, বলেছিল মুখটা হাইট করে দেবেন, কিন্তু আমি দেবো না, এখানে দেবো না। এই ছিল প্রথম ঘটনা। কেমন লাগলো বলো? ভাবো কত কি হতে পারে। এবার যে ঘটনাটা শুনবো, সেই ঘটনাটা পুরীতে ঘটে। শোনো, পুরীতে গেছিল বৈশাখী, মৌমিতা আর সেলি, 3 বন্ধু পুরী ঘুরতে যায়। মৌমিতা আর সেলির সাথে ঘটনাটা ঘটে। মৌমিতা আর সেলি, মৌমিতা বলে দিদি যেদিন আমরা পুরী গেলাম, বলছে আমরা ছুটি পেয়েছিলাম 1 সপ্তাহ, একটা ছুটিতে পুজোর আগে আগে একটা ছুটি পাই। তো মোটামুটি আমরা এরকম ছুটি পেলে আমরা কখনো বকখালি, কখনো দীঘা, কখনো মায়াপুর, এরকম যাই। পুরীতে আমরা এর আগে কোনোদিন যাইনি, এতটা দূর, একটু সময় সাপেক্ষ, একটু অর্থরও বিষয় থাকে। তো সবাই তখন বলল যে না, আমরা এবারে পুরী যাব, আর এইদিকে ওইদিকে এই দীঘা টিঘা এগুলো অনেক ঘুরেছি, যাব না। সেলি আর মৌ, এদের দুজনের সাথে ঘটনাটা ঘটলো। বলছে আমরা যেদিন পুরী ঢুকলাম, বুধবার ছিল, ঢুকে আমাদের আর এক বান্ধবী ও রুমে থেকে যায়, কারণ ও যখন ট্রেনে আসছিল ওর একটু পায়ে সমস্যা আছে, ওর পাটা খুব ফোলে, বা পাটা ব্যথা হয়। ও বলল আমি যাব না, আজকে পাটা রেস্ট দিই, তুই শেলি আর মৌমিতা দুজনে ঘুরে আয়। মৌ কিন্তু বাড়িতে থেকে যায়, মৌমিতা আর সেলি দুজনে বের হয়।
ওরা অ্যাকচুয়ালিও পুরীতে কোথায় শ্মশান, এর আগেও আমি পুরীর শ্মশান নিয়ে কিন্তু তোমাদের কাছে দুটো তিনটে ঘটনা শেয়ার করেছি পুরীর শ্মশান নিয়ে। বলছে আমরা যেখানটা ছিলাম কাকাতুয়া, যে একদম নাম করা খাজার যে শপটা আছে পুরীতে, ওইখানে একটা কোনো কাছে পিঠে একটা ওরা লজে ছিল। বেশি টাকা ওদের অত ছিল না, ওরা লজে ছিল, কোনো হোটেল নেয়নি। ওরা লজ থেকে বেরিয়ে তখন 6:30 বাজে। মৌমিতা আর সেলি যখন আসে, শর্টকাট ওরা দেখতে পায় জিনিস কিনতে 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 কিনতে। এবার বলে রাখি মাঝখানে, মৌমিতা প্রচণ্ড পরিমাণে স্মোক করে, সিগারেট নেয়ও। আর ওরা কিন্তু আর দুই বন্ধু কেউ এইসব সিগারেট টিগারেট ইউজ করে না, ব্যবহার করে না, ওরা নেয় না, নেশা করে না। তো মৌমিতা ওই দেখবে, তোমরা হয়তো অনেকেই গেছো, যখন ওই পুরীতে শ্মশানের যে নিচেটায় নামবে, মানে রাস্তাটা চলে যাচ্ছে ওখান থেকে, যে সমুদ্রই যাওয়া যায়, এখন মনে হয় ঘিরে দিয়েছে, আগে খোলা ছিল, ওইখানটা নিচেটায় দেখবে সরু একটা রাস্তা মতো, আর উঁচু উঁচু মানে দালান বাড়ির মতো সেই নাবার সিঁড়িগুলো, ওখানে ছোট ছোট ঘুমটি আছে পরপর। তা ওখানে ঘুমটি দেখে ওখানে ওরা নাবে, যে চল ওখান থেকে সিগারেট কিনবো। মৌমিতা এক প্যাকেট সিগারেট কেনে, তো সেলি ওকে না করে, যে বাইরে এসছি, রুমে গিয়ে খাবি, বাইরে খাবি না। তো সেলি সেটা শুনিনি, এই সরি, মৌমিতা সেটা শুনিনি। মৌমিতা কিন্তু সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আর একটা ওর ব্যাগে রাখে, রেখে তখন হিন্দিতে বলছে, ভাইয়া ইয়া সে সি বিচ, মানে সমুদ্রটাই যাব যখন বলে, তখন ওই দোকানের যে ছেলেটি সিগারেট বিক্রি করে সেই ছেলেটি বলছে, হ্যাঁ হ্যাঁ সিধা যাইয়ে, ওদের সোজা রাস্তা দেখিয়ে দেয়। সে কিন্তু বলেনি যে সোজা গেলে শ্মশান পড়বে। ওরাও কিন্তু সত্যি কথা বলতে এসব কিচ্ছু জানে না, এর আগেও যায়নি, বারবার বললাম। তো মৌমিতা একটা সিগারেট টানতে টানতে, আর সেলি ওকে সমানে বকছে যে একটা ধার্মিক স্থান, একটা পবিত্র জায়গা, তুই রুমে খা, কোনো অসুবিধা নেই, বাইরে কেন এ করছিস, লোকে দেখছে। মানে সেলির একটু লোকের তাকানো দেখে লজ্জা লাগছে, কিন্তু মৌমিতা ওর কিন্তু কথায় অনড়। ও কিন্তু সিগারেট টানতে টানতে শ্মশানে ওঠে। শ্মশানে তখন কোনো লোকজন নেই, দূরে একজন বসে হয়তো গাঁজা এরকম কিছু নেশা করছিল। সে তখন বলছে, এ লড়কি ইয়া পার মত যা, লড়কিও কো জানা মানা হে। শ্মশানে যখন ওরা ওঠে তখন বলছে, লড়কিও কো ইয়া পার জানা মানা হে। ওরা কেউ ওই কথাটা গুরুত্ব দেয়নি, কারণ একজন নেশারি জিন্নে জড়া ছেঁড়া একটা পোশাক পরে একদম দূরে শ্মশানের এক প্রান্তে বসে রয়েছে বালির ওপরে। ওরা কথাটা না কানে দিয়ে ওরা শ্মশানের ওপরে ওখান থেকে যখন যাচ্ছিল, তখন মৌমিতা তার সিগারেটটা শ্মশানের পোড়া ছায়ের উপর, মানে ওখানে কোনো মৃতদেহ পুড়েছে ওর উপরে, ওই সিগারেট যেটা জ্বলন্ত অবস্থায় ছিল ওটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তখনও পর্যন্ত ওরা জানে না যে এটা পুরীর মহাশ্মশান। ওরা ওখান থেকে সমুদ্রে বেরিয়ে যায়। যেই ওরা ওখান থেকে সমুদ্রে বেরোয়, কিছুক্ষণ বসার পর মৌমিতার শরীর খুব অস্থির লাগছে, শরীর খারাপ লাগছে। মৌমিতা সবসময় শেলিকে বলছে যে রুমে চল, মৌ একা আছে, চল, ভালো লাগছে না, বাড়িতে চল, মানে রুমের দিকে চল, ওর ভালো লাগছে না। তখন শেলি একদিকে মৌমিতাকে বলছে, এই তো আসলাম, এক্ষুনি আসলাম, এখনই চলে যাব, এ কি রে, এরম করছিস কেন, তোর কি শরীর খারাপ লাগছে? বলছে হ্যাঁ। তখন বলছে চল। যখন সেলি বলছে চল, যেখান থেকে এসছি আমরা ওই দিক থেকে চলে যাই, তখন মৌমিতা বলছে, আমি ওখান থেকে আর যাবো না, আমি রাস্তা দিয়ে ঘুরে যাব, ওইখান থেকে আর যাবো না। তখন বলছে কেন, তুই চিনতে পারবি না কোথা থেকে এসছি? বলছে আমি চিনতে পারবো, আমি যাব না, আমি রাস্তা দিয়ে ঘুরে যাব। যখন এই কথাটা বলে তখন সেলি বুঝতে পারে যে মৌমিতা হয়তো কোনো কারণে ওই দিক দিয়ে যেতে চাইছে না। আর যখন ওরা আসছিল না, তখন একটা দুর্গন্ধ বেরোচ্ছিল, কত দেহ কত রকমভাবে আসে,
চিতা তখনও দুটো জ্বলছিল, ওরা কিন্তু কিছু লক্ষ্যই করেনি। এত ওরা গল্প, আর ওরা তো চিতাতেও কোনোদিন শ্মশানে যায়নি। যে কোনোদিন শ্মশান দেখেছে তবে তো শ্মশানের মানে সেই অভিজ্ঞতা থাকবে, শ্মশান এরকম হয়, এরকম ভাবে পড়ে বা কিছু, ওদের এইসব কোনো অভিজ্ঞতা নেই, ওরা জানেই না। ওরা আলোচনা করতে করতে নিজের মতো ওরকম চলে এসছে। মৌমিতা সিগারেট টানছিল আর শেলি ওকে না করছিল, এই হচ্ছে ওরা করছিল কাজ। তো ঘুরে ঘুরে যখন যায়, গিয়ে হোটেলে, যে মানে হোটেল না সরি, যে লজে ছিল সেই লজের নিচে একটা ছেলে অল্প বয়সী খৈনি ডলছে, 19-20 বছর বয়স। তখন শেলি ওখানে গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে যে ভাইয়া এক বাত পুছু আপসে। তখন বলছে হ্যাঁ বলুন। তখন শেলি বলে যে আমরা এখান থেকে গিয়ে এরকম ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখান থেকে আমরা ওই মুদিখানা দোকান আছে ওখানে পান বিড়ি সিগারেটের, ওখান থেকে কিছু জিনিস কিনে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে আমরা গেছি, খুব দুর্গন্ধ বেরোচ্ছিল আর ওখানে কিরকম একটা লাগছিল। তারপরে আমার এরকম মৌমিতা বলে যে ফ্রেন্ডটা, ও এগিয়ে চলে যায় রুমে, দোতলায় ওদের রুম ছিল। ওর শরীরটা খারাপ লাগছে, এখানে কোনো ওষুধের দোকান আছে? বলছে সর্বনাশ করেছে, আপনারা মহিলা হয়ে আপনারা ওইদিকে শ্মশানে গেছেন। তখন ও বুঝতে পারে যে আরে হ্যাঁ, ওইখানে বসেছিল ওই বাবাটা তো না করেছিল, তার মানে ওটা শ্মশান ছিল। এই যে শুনে নিয়েছে, সেলির মধ্যে একটা প্যালপিলেশন শুরু হয়ে গেছে। রুমে যায়, রুমে গিয়ে কিন্তু সেলি এটা মৌমিতাকে, মৌকে কাউকে বলেনি। মৌ তো দিব্যি বসে রয়েছে, খাবার অর্ডার দেবে। এবার খাবার অর্ডার দেবে, তখন বলছে কেউ যাবে না, মানে না সেলি যাবে না মৌমিতা যাবে, মৌ তো যাবেই না, ওর পায়ে ব্যথা। তখন ওই ছেলেটাকে ডাকে, ওই ছেলেটাকে ডাকতে, ছেলেটাকে দিয়ে ওরা রুটি তড়কা চিকেন কারি এই সব হোটেল থেকে একটা আনিয়ে নেয়, রাতে খাওয়া দাওয়া করে, রাতে শোয়। বলছে অদ্ভুতভাবে যে মৌমিতা জ্বলন্ত সিগারেটটা যে ফেলেছিল, সারা রাত ও চিৎকার করছে, জ্বলে গেল আমার পা, জ্বলে গেল আমার গা, জ্বলে যাচ্ছে আমার পিঠ, জ্বলে যাচ্ছে আমার সারা শরীর জ্বলছে, এরকম করে চিৎকার করছে। মৌ তো কিছু জানে না, মৌ ভাবছে মৌমিতা এরকম কেন করছে। সেলি তো বিষয়টা শুনেছে যে ওখান থেকে আমরা গেছি, ওটা ঠিক হয়নি। তো তখন শেলি মৌমিতাকে তখন বলে যে কোথায় তোর জ্বালা করছে, ওর দেখি লাইটটা যখন রুমের অন করে সব লাইটগুলো, তখন বলছে আমার পা জ্বলছে। ওর পা জ্বলছে, দেখে পায়ের মধ্যে ঠিক যেরকম কেউ যদি সিগারেট বা বিড়ি জ্বলন্ত এরকম কিছু দিয়ে ছ্যাঁকা দেয়, যেরকম পুড়ে যাবে, ওরকম রীতিমতো পুড়ে সাদা মাংস দেখা যাচ্ছে, চামড়া দিয়ে রক্ত পড়ছে। কেউ যেন ওরকম সিগারেট দিয়ে ওর পাটা পুড়িয়ে দিয়েছে। এটা তো কোনোভাবে হবারই না, কোনোভাবে না, এটা কি করে হয়, কি করে হয়? ওরা পরের দিন কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে চুপচাপ ওরা ট্রেন ধরে ওরা বাড়ি ফিরে আসে। ট্রেনের ওদের টিকিট অগ্রিম কাটাও ছিল না, ওরা যেরম করে হোক সাথে সাথে স্টেশনে আসে, পুরীতে এসে ওরা টিকিট করে হাওড়ার, করে যেরম করে হোক ওরা দাঁড়িয়ে বসে ম্যানেজ করে ওরা কিন্তু ফিরে আসে বাড়ি। ফিরে আসার পর মৌমিতার সাথে যা হয়, মৌমিতা প্রায় 15 দিনের ওপর 17 দিন জ্বরে ভোগে। 17 দিন ওকে নিয়ে কোনো জায়গায় যেতে পারিনি, কোনো তান্ত্রিকের কাছে যেতে পারিনি। যখন শেলি মৌমিতার মাকে সব ঘটনাটা বলে, তখন তার মা মানে মৌমিতার মা নিজে মাদুলি, জল পোড়া, তেল পোড়া কোনো এক মসজিদে বা মাজারে গিয়ে নিয়ে এসে ওকে দেয়। তারপর সেই মেয়ে 17 দিন পর সুস্থ হয়। ওই যে কথায় আছে না, বলে না যার সাথে যেটা ঘটে সেই শুধু সেটা জানে, এটাই হচ্ছে বিষয়। এবার আমরা যাব তৃতীয় ঘটনায়। আমরা তৃতীয় ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো অবশ্যই কোন ঘটনাটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করবে কিন্তু। তৃতীয় ঘটনাটা আমাকে অরুণ ভট্টাচার্য দাদা ভাই মহাশয় পাঠান।
দাদাভাই বলেন, আমি একজন প্রফেসর। আমি যে ঘটনাটা আপনাকে ম্যাডাম আজকে বলবো, এই ঘটনাটা আমার খুব কাছের এক ক্লোজ ফ্রেন্ডের বাড়ির ঘটনা। আমি আমার ফ্রেন্ড, যে ক্লোজ ফ্রেন্ড, আমি তার কিন্তু এখানে নাম নেব না, তার ছেলেটি পুকুরে ডুবে যায়, পুকুরে ডুবে মারা যায়। তার ছেলেটি কি করে মারা যায়, তাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। যেদিনকে শ্রাদ্ধ থাকে, নখ কাটা হয়, তো ওনাদের ওখানে গঙ্গা নেই, নখ কাটা হয়। তো যে বন্ধুর কথা বলা হচ্ছে, দাদাভাই বলছেন, ওই বন্ধুর বাবা মারা গেছিলেন, মানে ছেলেটি, যে ছেলেটি মারা যায় তার হচ্ছে ঠাকুরদা, ঠাকুরদার শ্রাদ্ধ ছিল। ঠাকুরদার শ্রাদ্ধর কাজের আগে যেদিনকে কামান করা হয়, নখ কাটা হয়, চুল কাটা হয়, সেদিন ও বাড়ির একটা ছেলে ছিল। তো যেহেতু উনি গঙ্গা নেই বলে ওরা পুকুর ঘাটে বসে, ওখানে মোটামুটি সব কাজ ওই পুকুরেই সবাই করে, পুকুর ঘাটের পাড়ে বসে নখ টোক কাটে, চুল দাড়ি যার যেরকম কামান করাতে হয় করানোর পর সবাই ওই পুকুরে স্নান করে বাড়ি ফিরবে। তারপর তো কিয়া আছে, অনেক কাজ করতে হবে। সেই দিনকেই, যেদিন বাচ্চাটির ঠাকুরদার শ্রাদ্ধ, সেই দিন বাচ্চাটি জলে ডুবে যায়। কতটা মর্মান্তিক ঘটনাটা ভাবো। বাড়িতে এমনি একটা কালা অসুচ, বাড়িতে এমনি একটা শোকের ছায়া, তার মধ্যে বাড়ির একটি মাত্র ছেলে, সে জলে ডুবে, তাও ঠাকুরদার কাজ করতে গিয়েই সে কিন্তু জলে ডুবে মারা যায়। কিভাবে হলো না হলো, মানে যে বলে না, বিপদ যখন আসে না তখন কাউকে বলে জানিয়ে তো আসে না, মানে একদম সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যায়। কেউ বুঝতেই পারিনি, কারণ অনেকে ছিল, সবাই সবার মতো কেউ বুঝতেই পারিনি যে মাঝখান থেকে এই বাচ্চা ছেলেটা, 12-13 বছর বয়স ছেলেটা নেই, ছেলেটা মারা যায়। সেই শোকের বাড়িতে কি হতে পারে আমি আর ভেঙে বিষয়টা বললাম না। সেই ছেলেটার 4 দিনে কাজ করা হলো, সেই ছেলেটা অপঘাতে মৃত্যু, প্রাপ্তবয়স্কও না, বাচ্চা ছেলে। 4 দিনে কাজ করার পর সেই ছেলেটা প্রথম দেখলো বাড়িতে কাজের মাসি, প্রায় 1-1.5 মাস পর কাজের মাসি সন্ধ্যাবেলা এসে বাসন মাজছে, রান্নাঘরে দাঁড়িয়ে যখন বাসন ধুচ্ছে বা মাজছিল, উনি তখন দেখলো পেছনে কেউ এসে ফ্রিজটা খুললো। আর ওই ছেলেটি প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতো, প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে, ওই ছেলেটির জন্য তার বাবা সব সময় কোল্ড ড্রিঙ্কস এনে রাখতো। কেউ ফ্রিজটা খুললো, এবার ওই যে কাজের পরিচালিকা বাড়ির, উনি প্রথমে ভাবেন হয়তো ওনার না অ্যাকচুয়ালি মাথা দিয়ে বেরিয়ে গেছে, অনেক সময় হয় মাথা দিয়ে এরকম বেরিয়ে যায়, উনি ভেবেছে ছোট বাবু, মানে ছেলেটি হয়তো খুলেছে। ছেলেটি কি করতো, এসে ফ্রিজ থেকে জিনিস নিয়ে অনেক সময় ফ্রিজের ডোরটা ঠিকমতো লক করতো না, ছেড়ে দিয়ে চলে যেত। আর ওই বাড়ির কাজের বউটি সবসময় বলতো, বাবু তুমি কি ফ্রিজটা বন্ধ করে যেও, নাহলে দাদাবাবু বকবে, মানে ছেলেটির বাবা বকবে। সেই দিনকেও বলে যে ছোটবাবু ফ্রিজটা কিন্তু বন্ধ করে যেও, আমার কিন্তু হাতে এখন অনেক বাসন ধুয়ে আমি দেখতে দেখতে অনেকটা কিন্তু সময়, ফ্রিজটা খোলা থাকলে এর মধ্যে তোমার বাবা এসে বকবে, বলেই জিভটা কাটে। আমি কি বললাম, ও তো নেই, তাহলে ফ্রিজটা কে খুললো? ঠিক যেরকম ভাবে হেঁটে এসে ঝপঝপ ঝপঝপ করে সবসময় তারা একটা বাচ্চার মধ্যে থাকে, তো এইটাই স্বাভাবিক। আরে তাহলে ফ্রিজটা কে খুললো? ঘুরে দেখছে ফ্রিজটা সত্যি এতটা খোলা, যেরকম ভাবে প্রায় দিন ছোটবাবু, মানে সেই বাচ্চাটি যে মারা যায়, ওরম ভাবে ফ্রিজটা খুলে রেখে যেত, আর ঠিক সেরকম ভাবে ফ্রিজটা খোলা। সে ওখানে সাথে সাথে বাসন টাসন রেখে দিদিমণি দিদিমণি করে ছুটে আসে। বাচ্চাটির মা তখন খাটে শুয়ে আছে, তখন বলছে, কি হয়েছে রে, তুই চিল্লাচ্ছিস কেন? বলছে, দিদিমণি আমি কি দেখলাম, সর্বনাশ, আমি কি দেখলাম, আমার কথা তোমরা বিশ্বাস করবে? বলছে, কি হয়েছে বল। তখন সে ভয়তে কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে তখন দিদিমণির পায়ে পড়ে সবটা বলে। তখন সেই বাচ্চাটির মা শুনে হাওতাশ হয়ে যায়, কি কি বলছিস তুই, আমার বাবুর আত্মা তুই দেখেছিস? আমি মা হয়ে দেখতে পারলাম না, তুই দেখলি?
সেও কান্নায় ভেঙে পড়ে। কোনো রকম তার স্বামীকে ফোন করে বলে যে দেখো আমাদের কাজের বউ আজকে আমাদের ছেলেকে ডেকেছে, এরকম ও ফ্রিজ থেকে খুলে কোল্ড ড্রিঙ্কসগুলো খেত, দেখো ওগুলো খুলে ও ঠিক খেয়েছে, তুমি দেখো। সত্যি গিয়ে দেখে একটা বোতল নেই। আগে থেকে আনা থাকতো তো, ফ্রিজ ওরকমই রাখা ছিল, তাদের আর সরিয়ে দেওয়া ফেলে দেওয়া ওগুলো আর মনে নেই। ছেলের জন্য এনে রাখতো 12টা করে 6টা করে 8টা 9টা করে, ছেলে ভালোবাসে খাবে। ছেলে বাড়িতে না পেলে কান্নাকাটি করতো, চিৎকার চেঁচামেচি করতো। ছেলে কোল্ড ড্রিঙ্কস খেতে এত ভালোবাসতো, ছেলে খাবে। সত্যি একটা বোতল নেই। তারপরেও তারা ভাবলো যে হয়তো এটা মনের ভুল, হয়তো এটা আমাদের বাড়ির যে পরিচারিকা তার হয়তো মনের ভুল, সে হয়তো ভুল বলছে। কিন্তু তারপরেও বহুবার এই ঘটনা ঘটে। এমনকি বাড়ির কাজের বউটির সাথে না, মধ্যরাতে রাতের বেলা রান্না করতে গিয়ে বাচ্চাটার মায়ের সাথে এই ঘটনা ঘটে। তারপর তারা বুঝতে পারলো তাদের সন্তানের আত্মা আজও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তার বাড়িতে আসে, আজও তার আত্মা বাচ্চাটার আছে। কারণ সত্যি কথা, ও তো থাকবে, এটা স্বাভাবিক। ওর তো মৃত্যুর বয়স হয়নি, ও তো অপঘাতে মৃত্যু হয়েছে। জলে ডুবে মরলে খুব কষ্ট হয়। ছোটবেলায় আমার মনে আছে, আমি আমার বাবার সাথে যখন নতুন নতুন সাঁতার শিখি, তখন আমাদের সামনে একটা পুকুর আছে। এর আগে তোমরা ভিডিওয়ে দেখেছো পুকুরটা, অনেক আগে 1-2 বছর আগে দিয়েছিলাম। ওই পুকুরে একবার স্নান করতে গেছিলাম। সাঁতার আমি ছোটবেলা দিয়ে খুব ভালো পারি। আমি পুকুরের মাঝখানে বাবার সাথে রেস করছিলাম, মানে কে তাড়াতাড়ি পারাপার করতে পারে। ওই পারাপার করতে গিয়ে একবার আমি হাঁপিয়ে যাই। হঠাৎ করে হাত পা আমার মাছ ওই পুকুরে বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম না, আমি কোনোভাবে নিজেকে ভাসাতে পারছিলাম না। ছোট থেকে খুব ভালোই সাঁতার পারতাম, এ না যে আমি সাঁতার পারি না, খুব ভালো পারতাম। তখন আমি শিখে গেছি। আর নতুন নতুন জিনিস কিছু শিখলে মানুষের তার প্রতি এনার্জিটা একদম সেই লেভেলের থাকে। আমি সেদিন জলে ডুবে যাচ্ছিলাম, যত নিজেকে তোলার চেষ্টা করছি, সেই দিন বাবা আমার থেকে অনেকটা এগিয়ে গেছে, বাবা লক্ষ্য করেনি। আমার জল খেয়ে নিয়েছিলাম, কিন্তু দম বন্ধ হয়ে আসছে, তখনও হট করে আমার বাবা আমার জামার এইখানটা ধরে, আমি একটা গেঞ্জি পরেছিলাম তখন, আমার কত 9 বছর, 8-9 বছর বয়স। আমার বাবা জামার এখানটা ধরে সাথে সাথে, আমার বাবা তো লম্বা চড়া, তোমরা দেখেছো, টেনে এরকম করে তোলে, কিরে। আমি তখন উঠে বাবা বাবা, কথা বলতে পারছি না। বাবা এক হাতে সাঁতরে সাঁতরে আর আমার জামা ওরকম ধরে, এরকম করে ধরে এক হাতে আমার বাবা ওরকম করে পার পর্যন্ত নিয়ে আসে। বাবা বলছে পা চালা, হাত চালা, চিল্লাতে চিল্লাতে। সেই দিনের পর হয়তো 2-3 বার পুকুরে গেছি, সাঁতার কাটার নামও নিইনি, পাড়ে বসে স্নান করেছি কোনো কারণে। কিন্তু আর দোল ঢোল রঙের সময় যেতাম আগে পুকুরে, কিন্তু সাঁতার আর কাটতে নামতাম না। একবার সমুদ্রতেও এরকম ডুবে যাচ্ছিলাম চোরা বালিতে পড়ে, সেখান থেকেও আমার বাবা আমাকে উদ্ধার করেছিল। এত মানে আমরা দীঘাতে গেছিলাম ট্যুরিস্টের সাথে, মনে আছে, তখন ওই 11 বছর বয়স। এত চোরা বালির মধ্যে বাবা, আমি, আরো অনেকে ছিল, আরো অনেকে ছিল, ঠিক আছে, বাসের আমরা নেবেছি তো। আর ওল দীঘায় ওরকম চোরা বালির মধ্যে পড়ে গেছি। আমার সাথে আরো একজন ছিল মেয়ে, দুজনে হাত ধরে ওরকম খুব নাচানাচি করছিলাম, যেটা হয় বাচ্চা বয়সে, আনন্দ করছিলাম বিকেল বিকেল বেলায়। আমার বাবা বলছে কি হলো, আর সাথে সাথে না জানি না কি হলো, জলটা এত বেড়ে গেল, তাল সামলানো যাচ্ছিল না। চোরাবালিতে তো আচ্ছা আচ্ছা মানুষ এক্সপিরিয়েন্স ওলারাও ডুবে যায়। আমার বাবা ওই মেয়েটাকে আর আমাকে দুজনকে যেভাবে তোলে না, মানে প্রত্যেকটা আমাদের দীঘাতে, ওল দীঘাতে যে লোক পাড়ে ছিল, আকাশে কালো মেঘ, আমার মা বলছে উঠে আয় উঠে আয়, আমার মা তো স্নান করতো না, উঠে আয় উঠে আয়। মানে প্রত্যেকটা লোক আমার বাবাকে না বলেছে আপনি ছিলেন বলে আজকে এই দুটো বাচ্চা মেয়ে বাঁচলো। একটি ছিলাম আমি, আমার পাটা কেটে গেছিলো, আর একটি মেয়ে, ওর তো আরো কেটে গেছিলো, কারণ আমার বাবা সেই জলের মধ্যে এরকম ডুব দিয়ে
দুজনকে তুলে না ওই পাড়ের দিকে ছুড়ে দিয়েছে, বলছে আপনারা ধরুন। ওখানে লোক ছিল, তারা টেনে তুলেছে, জল বাড়ছে, টেনে তুলেছে। মনে হয় ওই সময় জোয়ার হচ্ছিল, কিছু একটা হবে, ওর মধ্যে দিয়েছে, টেনে তুলেছে না, পা পুরো ছুলে রক্ত বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। সবাই হাততালি দিয়েছিল আর বাবাকে বলেছিল আপনি খুব সাহসী, আপনি না থাকলে আজকে এই দুটো বাচ্চা মেয়ে বাঁচত না। জল নিয়ে, আগুন নিয়ে, কারেন্ট, এগুলো নিয়ে, ইলেকট্রিক নিয়ে কখনো খেলা করতে নেই। আমরা তো ছোট, জানতাম না। আর আমি কিন্তু সমুদ্রে এতবার যাই, দীঘা ভিজিট করি, দেখো কোনো দিন স্নানের ভিডিও পেয়েছো? কোনো দিন দেখেছো? পাবে না, কারণ আমি সমুদ্রে স্নান করি না। সমুদ্রের পাড়ে শুধু ওই হোটেলটা নিই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রকে দূর থেকে নমস্কার। ছিল ঘটনা, আজকে আর কমেন্ট পড়বো না। কমেন্ট পড়বো আজকের ঘটনার শেষে, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে আগামীকাল পড়বো। 3টে ঘটনা, কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। বড় মায়ের আশীর্বাদ সবার 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 পরিবারের উপর থাক, সবার ওপরে থাক। এখনের মতো আসছি, শুভরাত্রি।